কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না বলে বর্তমানে যে অবস্থায় সরকার আছে আমি মনে করি এর চেয়ে অনেক ভালো দেশ চলেছে। কেউ নিজের হাতে আইন তুলে নেয়নি, হয়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে যে তা না, সেই তুলনায় খুবই কম। যেরকম এখন বিশৃঙ্খলা, অনিয়ম, নৈরাজ্য, মব সংস্কৃতি চলছে সেই তুলনায় খুবই কমছে। এরপরে একটি ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা সরকার অধিষ্ঠিত হলো। সরকার অধিষ্ঠিত হওয়ার পর আমরা কি দেখছি? আমরা দেখছি 11-12 মাসে অস্থিরতা আরও বাড়ছে, নৈরাজ্য আরও বাড়ছে এবং ধৈর্যচ্যুতি ঘটেছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ আর তার দোসররা ছাড়া বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল ছিল সবাই, নেতা কর্মী সবাই সেই অভ্যুত্থানে শরিক হয়েছিল। তার সাথে শরিক হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ছাত্র নেতা। রাজনৈতিক দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী এবং সমমনা ইসলামিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার তো ছিল। এছাড়া বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে 37টা দল ছিল, তারাও এই অভ্যুত্থানে শরিক হয়েছে। তাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, আহত হয়েছে। প্রথম পর্যায়ে দেখা গেছিল অভ্যুত্থানের পরবর্তী সময় যে যে দলে কত বেশি করে শহীদের সংখ্যা বাড়ানো যায়, আহতের সংখ্যা বাড়ানো যায় তার প্রতিযোগিতা। কিন্তু যারা শহীদ হয়েছে, তারা যারা আহত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজ নিজ দলের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছে সেই দলের নেতাকর্মীরা ভালো বলতে পারে। এটা আমার বিবেচ্য বিষয় নয় এবং আমার বলার কথা। তো যে প্রসঙ্গে আমি আসছি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী এবং সমমনা ইসলামিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের 37টা দল, এই 4টা শ্রেণীতে আমি ভাবি। জামাতে ইসলামী এবং ইসলামী সমমনা দলগুলো প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠানগুলি যেগুলো বেদখল হয়ে গেছিল তারা পুনর্দখল কিংবা অধিকার নিয়ে, যে তাদের অধিকার রয়েছে এগুলো দখল করা, তারা দখল করতে শুরু করে। এর পরবর্তী সময় বিভিন্ন সেক্টরে এই ইন্টারিম সরকার, যেহেতু শেখ হাসিনা এবং তার দোসররা পালিয়ে গেছে, যারা সরকারি অফিসে ছিল, যারা বিভিন্ন দায়িত্বে ছিল, তারাও লাপাত্তা হয়ে গেল। প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না, কথাটা ঠিক। আমাদের দেশেও অভ্যুত্থানের পরবর্তী সময় যে শূন্যতা প্রশাসনে, রাষ্ট্রীয় বিভিন্ন অর্গানগুলিতে সৃষ্টি হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্ট এই 4 দলের, এই 4টা গ্রুপ এবং দলের মধ্যে থেকে সেগুলো পুনঃস্থাপিত করা শুরু করে। এটাই স্বাভাবিক। এরপরে দেখা গেল যে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী সমমনা দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং 37টা দল, এবি পার্টি ইত্যাদি অন্যান্য দলগুলো থেকে নিয়ে তারা যে পুনঃস্থাপিত করলো প্রশাসন এবং বিভিন্ন জায়গাতে রাষ্ট্র পরিচালনার জন্য, তাতেও এই দলগুলোর মন সন্তুষ্ট হল না। তাদের ভাগের পরিধি আরো বেশি দল, তাই তারা বিভিন্নভাবে সরকারের সাথে জবরদস্তিমূলক হোক, তাদের ছলচাতুরি হোক, জোর করে হোক, তাদের ভাগ বটোয়ারা যাতে আরো বেশি হয়, এইসব প্রতিষ্ঠানগুলিতে, সরকারি প্রতিষ্ঠানগুলিতে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি এবং
পুলিশ বাহিনীতে বিভিন্ন তদবিরের মাধ্যমে তাদের লোক সংখ্যা আরো বাড়াতে চায়। তার সাথে তাদের টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি রয়েছে। যার যার অবস্থান থেকে, যার অবস্থান যতটুকু। জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, তাদের শিকড় অনেক বিস্তৃত। জামাতে ইসলামী, তাদের শাখাও মোটামুটি বিস্তৃত। যে যতটুকু শিকড় চলে গেছে, সেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা, জবরদস্তিমূলক চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত। এগুলো আমার কথা না, এগুলো সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এই যে তাদের যে দখল, টেন্ডারবাজি, এগুলো করার পরিপ্রেক্ষিতে দেশের প্রতি যে মনোযোগ দেওয়া, গণ অভ্যুত্থানের যে স্পিড, সেটা থেকে তারা চ্যুত হয়ে গেল। ফেসিস্টের আমলের যে ব্যবসায়ীরা ছিল, তাদের কাছ থেকে তারা চাঁদা নিতে শুরু করলো। তাদেরকে সহযোগিতার কথা বলে অনেকে ভয়ে দিল, অনেকে তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীরা দিল। এরকম আপনারা অনেকে দেখেছেন। তো 37টা দল যে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল, এর মধ্যে থেকে এক নেতাকে বলতে শুনলাম যে বিএনপি তারা যদি 100টা কাজ নেয়, আমাকে তো অন্তত একটা কাজ দেওয়া উচিত। এই মন মানসিকতা থেকে 37টা দলের অনেকে বর্তমান সরকারের সাথে লিয়াজুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে লিয়াজুক। কারণ বিএনপির বিস্তৃতি তো অনেক বেশি, শিকড় তো অনেক লম্বা। তারা তাদের ভাগ বটোয়া নিয়ে ব্যস্ত। এই যে 37টা দল যে ছিল, তাদের সাথে তাদের দিকে খেয়াল করে তাদের সময় নেই। সরকারের সাথে লিয়াজুক করে ওই 37টা দলে কিছু কিছু দল, সব দল না, তারা তাদের সুযোগ সুবিধা ভাগ বটোয়া নিয়ে ব্যস্ত। তাহলে গণ অভ্যুত্থানের যে স্পিড, বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, রাষ্ট্রের সংস্কার হবে, নতুন বন্দোবস্ত হবে, সেটা কি? সেদিকে তাদের কোনো সবাই বলল সরকারকে তারা সহযোগিতা করবে, ইন্টারিম সরকারকে। সহযোগিতার নামে তারা এক হিসাবে তাদের চাটুকারিতা, দালালি করল। তাদের ভুল ত্রুটি কেউ ধরিয়ে দিল না। তাদের সাথে কথা বলবো, তাদের সাথে চা খায়, যমুনাতে যায়, ইত্যাদি। তো এই যে ভাগ বটোয়ারা নিয়ে ব্যস্ত থাকে, রাষ্ট্রের সংস্কার কিংবা গণ অভ্যুত্থানের যে স্পিড, সেটা কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা বিপথে চলে যাবে। জনগণের ভাগ্যে আর নতুন যে একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশের প্রত্যয় নিয়ে যে অভ্যুত্থান সংগঠিত হলো, সেটা দুর্নীতি আগের চেয়েও বেড়ে গেল। টেন্ডারবাজি, দখলবাজি আরো বেশি বেড়ে গেল। এরকম হওয়ার কথা ছিল, একটা সুযোগ ছিল। সেই সুযোগ ছাত্ররা যেমন কাজে লাগাতে পারেনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছি, রাজনৈতিক দলগুলো কাজে লাগাবে, তাদের আখের গোছাতে তারা ব্যস্ত হয়ে গেল। তাহলে বাংলাদেশের জনগণ যাবে যাদের হাতেই দেশ। শেখ হাসিনা সরকার যে ধ্বংস করে গেছে, সেই ধ্বংসস্তূপের মাঝে নির্মাণের গান তো এই রাজনীতি দল এবং নেতাদের গাওয়া উচিত ছিল। ধ্বংসস্তূপের মাঝে নির্মাণের, তারা সেই নির্মাণের দিকে না গিয়ে তারা তাদের আখের গোছাতে ব্যস্ত। তার মানে হচ্ছে সবাই ধৈর্যচ্যুতি ঘটেছে। যে যার অবস্থান থেকে আর পাবো কিনা সময়, এখনই সময়। কারণ আওয়ামী লীগ এবং তার দোসররা তো নেই, এখনই সময়। ক্ষমতায় না আসেও তারা ক্ষমতার ভাগ বটোয়ারা, ক্ষমতার ফল তারা ভোগ করছে। ক্ষমতায় না এসেও তারা পাওয়ার ভোগ করছে। তো ক্ষমতায় না এসেও যদি পাওয়ার, ক্ষমতায় না এসে যদি ক্ষমতা দেখানো যায়, তাহলে ওই দেশের অবস্থা কি হতে পারে? এখনো কিন্তু কোনো দল ক্ষমতা আসে। এর মধ্যে রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা মন্ডলী, তাদের আত্মীয় স্বজন, পিএস, শত কোটি হাজার কোটি টাকা তারাও দুর্নীতিতে ব্যস্ত হয়ে গেল। তাই যে যার অবস্থানে আছে সবাই লুটে পুটে নিতে ব্যস্ত। এমনও দেখা গেছে ছোট ছোট দলগুলো অনেকে, যারা আমি নাম বলবো না, তারা ছোট একটা প্রোগ্রাম করতে তারা
একটা হল ভাড়া করার সেই তৌফিক তাদের ছিল না, সে সামর্থ্য তাদের ছিল না। এখন তারা বড় বড় হল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কারোর সাথে যদি পরিচয় থাকে আপনারা দেখবেন যে মানুষের ক্ষমতা থাকলে যেরকম একটা দ্বন্দ্ব, তাদের মধ্যে সেটা বড় কথা আছে। রাষ্ট্র সংস্কার নতুন বন্দোবস্ত যারা করবে, তারাই যদি নিজেদের আখের নিয়ে এভাবে ব্যস্ত থাকে, জনগণের দিকে দেখবে, এই দায় থেকে রাজনীতি দল এবং রাজনীতিবিদরা এই দায় এড়াতে পারবে না। সময় এক সময় তাদেরকে কাট করে তারা করে, সময়ের অপেক্ষায়, সময়ের জন্য ছেড়ে দিতে হবে। সময় কখনো বেইমানি করে না, সময় সবসময় সঠিক কথা বলে, সত্য কথা বলে। আপনি ইনিয়ে বিনিয়ে চালাকি চাতুরি করে অনেক কিছু আপনি ধামাচাপা দিতে পারেন, সময় এগুলা সবকিছু খোলাসা হয়ে যায়। ইন্টারিম গভর্নমেন্ট, এই যে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা, তারা তাদের কাজ ঠিক মতো করছে না কিংবা করতে পারছে না, এর জন্য দায়ী কি শুধু এই উপদেষ্টাগণ না? কারণ প্রত্যেকটা দলেরই তো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সেক্টরে তাদের প্রতিনিধি তারা বসিয়েছে। আওয়ামী লীগ ছাড়া যারা অভ্যুত্থানে শরিক হয়েছে, যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা দলের ভিতরে আছে। এই দায় কিন্তু তাদের। আর মাঠ পর্যায়ের প্রশাসন কিংবা সরকারি লোক কি করবে? একটা আসামি ধরলো, অন্য ব্যানার থেকে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এক দল বলে যে তাকে ধরেন, আরেক দল বলে যে তাকে ছাড়েন। তাদের অবস্থাও তো যায় অবস্থা, তাদের কিচ্ছু করার নেই। আর ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টাগুলো, তারা তো রাজনীতিক না, তারা তো সুশীল সমাজ থেকে আসছে, বিভিন্ন সংস্থা থেকে তারা আসছে, অনেকে বিদেশে ছিল। তাদেরকে সহযোগিতা করা দরকার ছিল এই মানে বিভিন্ন রাজনীতি। এক দল আছে ইলেকশন নিয়ে, আরেক দল আছে ইলেকশন হবে না। এই যে এটার মধ্যে মানে যে গ্যারাকলে পড়লো রাজনীতি, এই যে উপদেষ্টা, তারা তো তাদের কাজ ঠিক মতো, তাদেরকে প্রেশার করতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এবং সরকার থেকে সুবিধা নেবেন, আবার সরকারের প্রেশার দিবেন, এটা তো হবে না। আপনার যার থেকে সুবিধা নেবেন তাকে আপনি প্রেশার দিতে পারবেন না। রাজনৈতিক দল যেগুলো আছে, যারাই আছে, তারা সরকার থেকে সুবিধা নিচ্ছে, মাঠ পর্যায়ে তাদের কর্মী বাহিনী নেতারা দুর্নীতি, লুটপাট, ধর্ষণ ইত্যাদি করছে, তাহলে এই সরকারকে প্রেশার দিবে কে? দেশ চলছে একটা হযবরল অবস্থা। তো এই আগে শেখ হাসিনা কিংবা আওয়ামী আমলে একটা দল প্রেশার, একটা গ্রুপ করতো, এখন 10টা গ্রুপ, 15টা গ্রুপ, 20টা গ্রুপ হয়ে গেছে। যতগুলা রাজনৈতিক দল, ততগুলা মত, ততগুলা পথের মানুষ, সবাই সক্রিয়, সবাই নিজেদেরকে স্টেক হোল্ডার মনে করে। আর এই স্টেক হোল্ডার মানেই তো এটা যে আমি এই অভ্যুত্থানে ছিলাম, আমাকে এই কাজটা করে দাও, আমাকে এই কাজটা করতে হবে, আমার লোককে ওখানে বসো, আমি সব। যার যার অবস্থান থেকে বড় দলগুলার শিকড় বড়, তারা বিভিন্ন তৃণমূল পর্যায়ে করছে থেকে শুরু করে একেবারে টপ থেকে একেবারে নিচু পর্যন্ত। ছোট দল যাদের করে ঢাকা কেন্দ্রিক করে ঢাকার মধ্যে বিভিন্ন তদবির করছে। এমনও দেখা গেছে ছোট রাজনৈতিক দলের নেতা তার ওয়াইফকে তিনি এপিপি তৈরি, মানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করছে। এরকম হাজারো উদাহরণ আছে, কত বলবো। এখন কথা হচ্ছে যে অনেকে টেন্ডার দিচ্ছে না কেন তার মন মতো ব্যবসায়ীকে, সে ওখানে হট্টগোল করছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেন করা হচ্ছে না? শুধু যে এগুলো কয়টাই বা সোশ্যাল মিডিয়াতে, পত্রিকাতে কিংবা সোশ্যাল মিডিয়াতে আসে, এর ভিতরে তো আরো অনেক ঘটনা ঘটছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো করছেই, রাজনৈতিক দলের নেতারা তো পিছিয়ে। রাজনৈতিক নেতারা যদি এই কর্মকাণ্ড না করতো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপি তাদেরকে ওরা, মানে রাজনৈতিক দলের নেতারা শাসন করতে পারতো, তাদেরকে বুঝাতে পারতো। তো বড়রাই যদি এই কাজ করে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপি, ওদের বয়স তো ওরা নতুন আসছে, তো বড়রা যে হাল, মানে বড়রা যেদিকে যাবে ছোটরা সেদিকে যাবে, কে কাকে ডাক দিবে কিংবা কে কাকে শাসন করবে। তো কে কাকে শাসন করবে, কে কাকে উপদেশ দিবে, আদেশ দিবে, দেওয়া উচিত ছিল, এটা ভবিষ্যতে নির্ধারণ করবে। আর এই যে হট্টগোল, মানে এই ধরনের ঝামেলা যে তৈরি হবে,
কার রাস্তা প্রশস্ত হচ্ছে, মানে কার রাস্তাটা আসা প্রশস্ত হচ্ছে, ফেরাউনের খানেদার চাল, নাকি সেই আবার অন্য কোনো ফেসিস্ট কিংবা তার দোসররা আসার রাস্তা প্রশস্ত হচ্ছে। এর জন্য দায় কিন্তু রাজনৈতিক দল যারা আছে তাদেরকে নিতে হবে। আমি বলছি নিতে হবে, এটা জনগণই বলবে। এই যে নতুন বাংলাদেশ হলো না, এই যে সংস্কার হলো না, এই যে নতুন বন্দোবস্ত কোনো কিছুই হলো না, এগুলোর দায় কিন্তু গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল প্রত্যেকেরই নিতে হবে। কারণ তারা সে রাস্তাচ্যুত হয়ে যার যার আখের গোছাতে ব্যস্ত। দেশ বাঁচলে, দেশের মানুষ বাঁচলে আখের গোছাতে সবাই পারে। সবার আগে তো দেশ, আগে দেশকে বাঁচান। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, ওই এখন পর্যন্ত 11 মাসে কোনো দল একেবারে উচ্চ স্বরে কেউ বলে নাই যে পরিস্থিতি আগে উন্নত করে। তারা যার যার নিজস্ব ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আছে। নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, কে বলে নির্বাচন দিবেন না ইত্যাদি, একের পর এক তারা ইস্যু নিয়ে আসছে, এজেন্ডা নিয়ে আসে। বর্তমান যদি ভালো থাকে, বর্তমান যদি সুস্থ থাকে, তাহলে ভবিষ্যৎ ভালো হবে। বর্তমানকেই তো এই সরকার এখনো ঠিক করতে পারে না। প্রত্যেকটা সেক্টরই অরাজক, প্রত্যেকটা সেক্টরে অরাজক। কোথায় আপনি মানে শৃঙ্খলা করবেন? সবার মধ্যে একটা আতঙ্ক। কিসের আতঙ্ক? কারণ এক গ্রুপ এসে বসাবে, আরেক গ্রুপ এসে বলবে না হবে না। এক গ্রুপ এসে ঠিক করবে, আরেক গ্রুপ এসে এটাকে আবার নামিয়ে দিবে। এরকম ভাবে চলতে থাকলে তো দেশে আরো অরাজকতা তৈরি হবে। গণতন্ত্রের পথে প্রথম হচ্ছে নির্বাচন। নির্বাচন হবে, দেশ যদি ঠিক থাকে নির্বাচন হবে। সে দেশের জনগণই ঠিক নেই, জনগণেই ঠিক নেই বলবো না, জনগণেই কষ্টে আছে। জনগণ আজ দুমড়ে দুমড়ে কাটছে। কি স্বপ্ন দেখেছিল আর কি হচ্ছে। আর রাজনীতিক যে নেতাগুলো আছে প্রত্যেকটা দল, কেউ সরকারের সাথে, কেউ প্রশাসনের সাথে, যে যার মতো করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছে। একটা ঘটনা ঘটে গেলে হই হই রব হইচই পড়ে যায়, পরে আবার কিছুদিন পর চলে। কিন্তু যারা মনে রাখা, তারা ঠিকই মনে রাখবে, প্রকৃতির প্রতিশোধ অনেক করুণ হয়। যারা রাজনীতি করেন এটা অবশ্যই আপনারা জানেন, প্রকৃতির প্রতিশোধ অনেক করুণ হয়। ইতিহাস দেখবেন, বর্তমান দেখবেন, ভবিষ্যৎ দেখবেন। যারা বর্তমানে এসব কর্মকাণ্ডে লিপ্ত আছেন, সহযোগিতা করছেন, দেখেও না দেখার ভান করছেন, ভবিষ্যৎ ইতিহাসে আপনাদের অবস্থা করুণ হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যে এসব কথা বলছি, আপনারা আমার কথার সাথে একমত নাও হতে পারেন, ভিন্নমত থাকবে। আমি আমার কথা বলছি, আপনারা আপনাদের কথা বলুন, যার যার অবস্থান থেকে। আমি আমার দৃষ্টিকোণ থেকে এসব কথা বলছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য অশেষ ধন্যবাদ।